গভীর রাত। কুসুমপুর গ্রামের শেষ প্রান্তে একটি জরাজীর্ণ মাটির ঘরের ভেতর টিন টিন করে কুপির আলো জ্বলছে। দেওয়ালের ছায়াগুলো যেন কোনো এক অশুভ ভবিষ্যতের সংকেত দিচ্ছে। সরলা তার একমাত্র সন্তান গোপালকে নিয়ে ঘরে বসে স্বামীর অপেক্ষায় পথ চেয়ে আছে। মা, ওমা, বাবা এখনো আসছে না কেন? পেটের ভেতর যেন ছুঁচো দৌড়াচ্ছে। আর কতক্ষণ জেগে থাকবো? বাবা রোজ রোজ এত দেরি করে আসে কেন বলো তো? আর একটু সবুর কর বাবা, তোর বাবা তো আর ইচ্ছে করে দেরি করে না। হয়তো বাজারের কাজ শেষ করে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। ওই তো কথা শোনা যাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি চলে আসবে। আর একটু সবুর কর বাবা। মা, আমি কি আজকেও না খেয়ে ঘুমিয়ে যাব? গত 3 দিন ধরে শুধু ফ্যান আর নুন খেয়ে আছি মা। আজকাল বাবা প্রতিদিন দেরি করে আসে। চুপ কর বাবা, ওসব কথা বলিস না। তোর বাবা আসুক, কিছু না কিছু ঠিক নিয়ে আসবে। বিধাতা নিশ্চয়ই আমাদের মুখ তুলে তাকাবেন। হঠাৎ বাইরে থেকে শ্রান্ত ক্লান্ত পদফেলার শব্দ শোনা যায়, সাথে ঝোলার খসখস আওয়াজ। ধনু উঠোনে এসে ক্লান্ত শরীরে দাওয়ায় বসে পড়ে। কইরে সরলা, আরে তাড়াতাড়ি এসো, একটু ধরো, শরীরটা যেন আর বইছে না। এই তো আমি এসেছি। কি হয়েছে গো তোমার? শরীর এত খারাপ লাগছে কেন? আসতে এত দেরি হলো কেন আজ? ছেলেটা প্রতিদিন তোমার অপেক্ষায় থেকে না খেয়ে ঘুমিয়ে যায়। আর বলো না সরলা, আজকে ব্যবসার অবস্থা বড্ড খারাপ। বাজারে মানুষের ভিড় কম ছিল। ভেবেছিলাম আজ গোপালটার জন্য একটু মাছ কিংবা ভালো কিছু বাজার করে ফিরব, কিন্তু বিধি বাম, তার ভাগ্যে জুটল না রে সরলা। বাবা, বাবা, খুব খিদে পেয়েছে। আমার জন্য কি এনেছো দেখি দেখি। আজকে মনে হয় ঠিক পরোটা ডাল নিয়ে এসেছো, তাই না বাবা? এনেছি রে বাপ। এই যে দেখ, তোর জন্য দুটো গরম পরোটা নিয়ে এসেছি। আয় বাবা, খেয়ে নে। সারাদিন পর তোর জন্য দুটো খাবার আনতে পারলে আমার শান্তি লাগে। সেই তো, প্রতিদিন দুটো পরোটাই আনো, তাও আবার গত 2-3 দিন আমার মন পান্তা খেয়ে আছি। বাবা, আজকে অন্য কিছু আনোনি? আমার খুব রাগ হয়েছে। তুমি তো জানোই আমি রসগোল্লা খুব পছন্দ করি। ওসব বিলাসিতা কি করে জোটে বল? তোর বাবা যে এখনো কারোর সাথে বেইমানি না করে সততার পথে চলছে, এইটাই তো অনেক। ধনু, এই সামান্য কয়টা টাকা দিয়ে এই বড় সংসারে কি হবে? গোপালটা কতদিন ধরে একটু ভালো খাবারের জন্য কাঁদছে। আমি জানি তুমি বড্ড দয়ালু। সামনের মানুষ ক্ষুধার্ত থাকলে তুমি নিজের অন্ন বিলিয়ে দাও, কিন্তু নিজের ছেলের কথাটাও তো একটু ভাবতে হবে। জানি রে সরলা, আমি একজন ব্যর্থ পিতা, কিন্তু ওই ক্ষুধার্ত মানুষগুলোর করুণ মুখ দেখলে আমি নিজেকে ধরে রাখতে পারি না। মনে হয় ওরাই তো আমার আপনজন। মা, পরোটাটা কিন্তু আজ খুব চমৎকার হয়েছে। খা বাবা, তৃপ্তি করে খা। আসেন আসেন, ধনুর গরম পরোটা। পেটে খিদে নিয়ে কেউ ফেরত যাবেন না। সবচেয়ে কম দামে সবচেয়ে সুস্বাদু পরোটা। ধনুদা, আজকেও কি একটা ফ্রি খাওয়া যাবে? পকেটে একদম পয়সা নেই আজ। সকালবেলা তো না খেয়ে কাজে বেরোনো যায় না। আরে কেন যাবে না? খিদে পেটে কাজ করবি কি করে? এই নে খা, শরীরটা ঠিক কর আগে। শোন, তোদের ধনু দাদা থাকতে এই চিন্তা কখনো করবি না যে না খেয়ে কাজে যেতে হবে। সত্যি দাদা, তোমার প্রশংসা করলেও কম হয়ে যায়। এমন মানুষ এই যুগে আর 5টা আছে নাকি? দাদা, মাঝে মাঝে তোমার কথা ভাবি, বুঝলে? এই যুগে এসেও তুমি মানুষকে কিভাবে ফ্রিতে খাওয়াচ্ছ, অথচ আমরা টাকা ছাড়া কিছুই ভাবতে পারি না। বাজারের অন্য প্রান্তে হারান হোটেল। বিশাল চাকচিক্য। হারান দরজায় দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে ধনুর উদারতা লক্ষ্য করছে আর রাগে জ্বলছে। সকাল সকাল এই অপদার্থটার কাজ শুরু হয়ে গেল।
যত সব রাস্তার ভিক্ষুক আর ফকিরদের খয়রান বিলানো। এর জ্বালায় আমার দোকানের কাস্টমার সব কমে যাচ্ছে। আগে ওই ফকিরগুলো আমার বাসি রুটি পয়সা দিয়ে খেত, আর এখন সব ওই ধনুর কাছে যায়। ঠিক সেই সময় এক ক্ষুধার্ত বৃদ্ধ ভিক্ষুক হারানের কাছে হাত পাতে। বাবু, দয়া করুন, কাল থেকে দানা পানি পড়েনি পেটে, খুব খিদে পেয়েছে। যদি দুটো শুকনো রুটি দিতে তো পেটটা একটু ভরত। যা এখান থেকে, সকাল সকাল মেজাজ খারাপ করতে আসিস না। আমি কি এখানে লঙ্গরখানা গুলেছি নাকি? বাবু, এক টুকরো শুকনো রুটি হবে না? হোটেলে তো বাসি পচা কত খাবার থাকে, একটু দয়া করুন না। ওই দেখ, তোদের বড়বাবু ওখানে গরম পরোটা ভাজছে, যা ওর কাছেই যা। রোজ রোজ আমাকে জ্বালাতে আসে। কি গো কাকা, তুমি আমার দোকানের সামনে এসে কান্না করছো? ওই হারান বেটা বুঝি তাড়িয়ে দিয়েছে তো? আমি জানি ওর পাষাণ মনে কোনো দিন মায়া আসবে না। যতদিন আমি আছি তোমরা কেউ না খেয়ে থাকবে না। রোজ রোজ আমার এখানে চলে আসবে তুমি। ধনু, তোমার মনে এত দয়া, বিধাতা তোমাকে অনেক বড় করবেন বাবা। তোমার মতো মানুষ এ যুগে দেখা যায় না। দাও দেখি, আমাকে দুটো পরোটা দাও। হারান তার দুই পোষা গুন্ডা রামু আর শিমুকে ডেকে আড়ালে নিয়ে যায়। তার চোখমুখ হিংসায় আর রাগে লাল হয়ে আছে। অনেক সহ্য করেছি, এই ধনুর সুনাম আমি আর সহ্য করতে পারছি না। কি হয়েছে কর্তাবাবু, আমাকে খুলে বলুন। কি হয়নি তাই বল। যেদিন থেকে ওই ব্যাটা ধনু এখানে পরোটা ভাজতে শুরু করেছে, সেদিন থেকে আমার বাসি পচা পরোটাগুলো আর বিক্রি হয় না। ওই ব্যাটা ধনু ফ্রিতে গরিব মিসকিনদের খাওয়ায়, তাহলে আমার বাসি পচা পরোটাগুলো কিনবে কে শুনি? আর নয়, এবার ওর একটা শিক্ষা দিতেই হবে। একেবারে লঙ্গরখানা খুলে বসেছে। আমাদের কি করতে হবে শুধু তাই বলুন। কি করবি বুঝতে পারছিস না? আজ যখন ও বাজার শেষে জঙ্গল পথ দিয়ে বাড়ি ফিরবে, তোরা ওকে এমনভাবে পিটবি যেন আর কোনোদিন উনুন জ্বালাতে না পারে, বুঝলি? একদম চিন্তা করবেন না বড়বাবু, আজই ওর দয়ালগিরি শেষ করে দেব। চল শিমু, এখন বাড়ির দিকে যাই। সন্ধ্যা ঘনিয়ে আসে। ধনু তার ঝোলা গুছিয়ে বনের পথে হাঁটছে। হঠাৎ ঝোপের আড়াল থেকে রামু আর শিমু ঝাঁপিয়ে পড়ে লাঠি নিয়ে। আরে আমাকে এভাবে মারছেন কেন দাদা? আমি কি করেছি? কেন মারছি বুঝিস না? খুব খয়রাত দেওয়া হচ্ছে না? হারান বাবুর ব্যবসায় ভাগ বসাবি আর আমরা ছেড়ে দেব? তোকে এমন পেটাবো যেন ওখানে বসে গরম গরম পরোটার ভাজতে না পারিস। আমাকে ছেড়ে দিন, বাড়িতে ছোট ছেলে আর বউ অপেক্ষা করছে। আমাকে মারলে ওরা না খেয়ে মরবে। আমি কথা দিচ্ছি, কাল থেকে আর ওখানে পরোটা ভাজতে যাব না। মরলে মরবে, আমরা তোকে মেরেই ফেলবো আজ। ওরা কেউই ধনুর কথা শোনে না। প্রচণ্ড মারধর করে ওরা পালিয়ে যায়। রাত বাড়ে। সরলা ঘরের দাওয়ায় হারিকেন নিয়ে অস্থির হয়ে পায়চারি করছে। আজ বাবার ফেরার কথা ছিল অনেক আগে, কিন্তু বাবা এখনো ফিরছে না। ওমা, আমার তো খুব ঘুম পেয়েছে, আমি ঘুমিয়ে পড়লাম। আজ এত দেরি করছে কেন? হে বিধাতা, তুমি তাকে রক্ষা করো। কোনো বিপদ হয়নি তো? বনের পথে তো কত আপদ বিপদ থাকে। আমি কি একবার হারিকেনটা নিয়ে দেখে আসব? মানুষটাকে কত বলেছি, এত দয়ালগিরি বাদ দাও, আগে নিজের সংসারটা সামলাও। কে শোনে কার কথা? সরলা আর স্থির থাকতে পারল না। সে পাশের বাড়ির মণি কাকার দরজায় গিয়ে কড়া নাড়ল। মণি কাকা গ্রামের একজন অভিজ্ঞ ও দয়ালু মানুষ। মণি কাকা, ও মণি কাকা, ওঠেন না। ধনুর বাবা এখনো ফেরেনি। আমার খুব ভয় করছে কাকা। কি হয়েছে মা? ধনু ফেরেনি? সে তো অনেক আগেই বাজার থেকে বেরিয়েছে বলে শুনেছিলাম। দাঁড়া, আমি লণ্ঠনটা নিয়ে আসছি। তুই চিন্তা করিস না, আমি সাথে আছি।
সরলা আর মণিকাকা হারিকেন হাতে বনের পথে রওনা হলো। বনের অন্ধকার যেন গিলে খেতে আসছে তাদের। হঠাৎ মণিকাকার নজরে পড়ল ঝোপের পাশে একটা নিথর দেহ। ওই তো, ওটাই ধনু। ওগো, তোমার কি হলো? কথা বলো। ধনু বেঁচে আছে মা, কিন্তু অবস্থা খুব খারাপ। আমাদের জলদি ওকে হাসপাতালে নিতে হবে। হারান ছাড়াই কাজ আর কেউ করবে না। পাষাণ বেটা মানুষটাকে শেষ করে দিল। পরদিন সকালে ধনু বিছানায় শয্যাশায়ী। তার পা আর হাত ভেঙে গেছে, ব্যান্ডেজে মোড়া সারা শরীর। ঘরে খাবারের একটা দানাও নেই। গোপাল বাবার শিউরে বসে কাঁদছে। কাকা, এখন কি হবে? আমার স্বামীটাকে চিকিৎসা করাবো, সেই পয়সাও আমার কাছে নেই। মানুষটা এভাবে পঙ্গু হয়ে পড়ে রইল। বিধাতা কেন আমাদের সাথে এমন করলেন? সরলা, ধনু তো উঠতে পারবে না অনেক দিন। এভাবে বসে বসে চোখের জল ফেললে হবে? ধনুর জন্য হলেও আমাদের কিছু একটা করতে হবে। কি করব কাকা? কিভাবে কি করব সেই চিন্তাই তো করছি। মারে, তোর রান্নার হাত ভালো আছে। আমি বলি কি, ধনুর এই হোটেলের হালটা তুই ধর। আমি কি পারবো কাকা? হারানের ষড়যন্ত্রের কাছে ধনু নিজেই হেরে গেল। সেখানে আমি কি করে উঠে দাঁড়াবো? তুই পারবি মা? ওটা বাজারের জায়গা, কত শত মানুষের আনাগোনা। তাছাড়া ধনুকে সবাই চেনে। তুমি যদি এই হাল না ধরো, তাহলে ধনু যাদের দয়াময় করে খেতে দিত, তারাও না খেয়ে মারা যাবে। ঠিক বলেছ কাকা, আমাকে ওই অসহায় মানুষগুলোর জন্য হলেও দাঁড়াতে হবে। আপনি শুধু আমার পাশে থেকে একটু সাহায্য করবেন। হ্যাঁ মা, আমি জানি তোর হাতের রান্না অনেক সুন্দর। তুই পারবি ধনুর ভেঙে যাওয়া স্বপ্ন আবার নতুন করে গড়তে। চল, আজ থেকেই আয়োজন শুরু করি। পরের দিন সকাল থেকেই সরলা আর মণিকাকা মিলে সেখানে আবার পরোটা ভাজতে শুরু করল। সরলা পরোটা ভাজছে আর মণিকাকা সবাইকে ডেকে ডেকে খাওয়াচ্ছে। ওরে বাবা সরলা দিবি, এ আপনি কি খাওয়ালেন? এ তো পরোটা না, যেন মাখন। দাঁত দিয়ে কাটতে হচ্ছে না, মুখেই মিলিয়ে যাচ্ছে। ঠিক বলেছিস মানিক, আমি তো বুড়ো মানুষ, শক্ত কিছু চিবোতে পারি না। কিন্তু মা আজ এমন জিনিস বানিয়েছে যে গলার নিচে নামতেই যেন শরীরটা জুড়িয়ে গেল। ধনু বাবা ভালো পরোটা বানাতো সত্যি, কিন্তু মার হাতের এই পরোটায় তো অদ্ভুত এক স্বাদ। কেমন যেন একটা শাহি শাহি গন্ধ বেরোচ্ছে। আরে কাকা, শুধু স্বাদ বললেই হবে? কাল হারান মিয়ার হোটেলে গিয়েছিলাম, দুটো বাঁশি রুটি দিয়ে যা ঝাড়ি দিল। অথচ এখানে দেখো, সরলা দিদি আমাদের মতো গরিবদের রাজভোগ খাওয়াচ্ছে। হারান দূর থেকে এসব দেখে অট্টহাসি হাসল এবং মনে মনে আবার নতুন ষড়যন্ত্র আঁটতে শুরু করল। ভাবলাম ধনুকে মারার পরে ওদের একটা শিক্ষা হবে, কিন্তু ওরা নির্লজ্জ জাতি, ওদের কোনো শিক্ষা হয়নি। মানুষের সামনে ওদেরকে বেইজ্জতি করতে হবে, না হলে ওদের শিক্ষা হবে না। ঠিক বলেছেন, বলেন আমাদের কি করতে হবে? ঠিক বলেছিস, আজ রাতে ওরা যখন কালকের জন্য আটা মাখিয়ে রেখে আসবে, তুই চুপি চুপি গিয়ে আটার বালতিতে ডজনখানেক হাঁসের ডিম ভেঙে দিয়ে আসবি। হাঁসের ডিমের একটা আষ্টে গন্ধ আছে, ওই আটার পরোটা মানুষ মুখে দিলেই বমি করবে। লোকে ভাববে সরলা নোংরা খাবার খাওয়াচ্ছে। প্রথম দিনেই ব্যবসা ধুলিস্যাৎ হবে। গভীর রাত। রামু চোরের মতো গিয়ে সরলার আটার পাত্রে আস্ত 1 ডজন হাঁসের ডিম ভেঙে ভালো করে মিশিয়ে দিয়ে আসলো। সকালে সরলা আটা মাখতে গিয়ে অবাক হয়ে দেখল আটা নরম হয়ে আছে এবং ভেতর থেকে একটা অন্যরকম গন্ধ আসছে। ও মা, এ কি? এই আটার ভেতরে এত ডিম কোত্থেকে এলো কাকা? আমাদের তো ডিম কেনার পয়সা ছিল না। আটা তো কেমন চটচটে হয়ে গেছে।
এটা নির্ঘাত হারানের কাজ মা। তোকে বদনাম করার জন্য হাঁসের ডিম মিশিয়ে দিয়েছে। হাঁসের ডিমের গন্ধ তো অনেকেই সইতে পারে না। এটা দিয়ে কি পরোটা হবে? ব্যবসা তো লাটে উঠবে মা। না কাকা, ভগবান বোধহয় শত্রুর মাধ্যমেই আমাদের সাহায্য করেছেন। হারান আমাদের ডোবাতে চেয়েছিল, কিন্তু সে জানে না হাঁসের ডিম দিয়ে পরোটা বানালে তা কতটা নরম আর পুষ্টিকর হয়। আমি এই আটাতে সামান্য এলাচ আর দারচিনির গুঁড়ো মিশিয়ে দেব গন্ধ কাটাতে। আজ থেকে এটাই হবে আমাদের স্পেশাল পরোটা। সরলা সেই ডিম মেশানো আটা দিয়ে গোল গোল শাহী পরোটা ভাজল। ডিমের কারণে পরোটার গায়ে অদ্ভুত সুন্দর এক সোনালি রং ধরল। প্রথম কাস্টমার এক কামড় দিয়েই তার চোখ বড় বড় হয়ে গেল। ওরে বাবা, এ কি স্বাদ! সরলা মা, তুমি আজ কি বানিয়েছো? এমন নরম আর মুচমুচে পরোটা তো জীবনে খাইনি। আরে, এ তো পুরো শাহী খাবার। এর ঘ্রাণ তো পুরো বাজারে ছড়িয়ে পড়েছে। এর দাম কি বেশি মা? না বাবা, দাম আগের মতোই। এটা আপনাদের জন্য ধনুর উপহার। 1 মাস পর ধনুর দোকান এখন টিনের চালায় বিশাল এক রূপ নিয়েছে। ধনু লাঠিতে ভর দিয়ে দোকানে এসে বসেছে। তার চোখে জল, কিন্তু মুখে গর্বের হাসি। অন্যদিকে হারান হোটেলের ভেতর একা বসে মাছি তাড়াচ্ছে। তার ঋণের পাহাড় জমেছে। গুন্ডারাও তাকে ছেড়ে পালিয়েছে। হারান একদিন মাথা নিচু করে ধনুর দোকানে এসে দাঁড়িয়ে সজল চোখে কথা বলল। তার অহংকার চূর্ণ হয়ে গেছে। ধনু, আমায় মাফ করে দিবি? আমি তোদের মারার চেষ্টা করেছি, দোকান পোড়ানোর চেষ্টা করেছি, এমনকি আটাতে ডিম দিয়ে বদনাম করতে চেয়েছি, অথচ ঈশ্বর তোদের সেই বিষকেও অমৃত বানিয়ে দিলেন। আজ আমার কেউ নেই, আমার সব শেষ। আর যদি তোরা আমায় ক্ষমা না করিস, আমি কোথাও ক্ষমা পাবো না রে। দাদা, ঘৃণা দিয়ে কখনো কাউকে জয় করা যায় না। আপনি আমাদের ক্ষতি করতে চেয়েছিলেন, কিন্তু ওই ডিমগুলোই ছিল আমাদের উন্নতির চাবিকাঠি। আসুন, আজ থেকে হিংসা ভুলে আমরা সবাই মিলে মানুষকে খাওয়াই। আপনার হোটেলটাও খুলে দিন, আমরা একসাথে কাজ করব। দাদা, আপনি যে ক্ষতি করেছেন তাতে আপনিই ক্ষমার অযোগ্য। যারা মানুষকে ঠকায় তারা সাময়িক জিতলেও শেষমেশ হেরে যায়। আর যদি তোমরা আমাকে ক্ষমা না করো, তাহলে এই রাস্তার ভিক্ষুকরাও আমাকে ক্ষমা করবে না। আমি যে তাদের সাথে অনেক অন্যায় করেছি। হ্যাঁ বাবা, হারান কাকুকে ক্ষমা করে দাও। আমরা সবাই মিলে একসাথে পরোটা ভাজবো, সবাইকে খাওয়াবো। তুই ঠিকই বলেছিস বাবা, কেউ কষ্ট দিলে সেটা মনে চেপে রাখতে হয় না। যাক, অনেক দিন পর বলেই তো আপনার বিবেক বুদ্ধি খুলেছে। আসুন, আজ থেকে আমরা সবাই মিলে গরিব দুঃখীকে পেট পুড়ে খাওয়াবো। তাহলে আমাদের হোটেলের নামটা দেওয়া যাক হাঁসের ডিমের পরোটা। কি বলেন হারান দাদা? তা বেশ, খুব ভালো হবে। তোমরা যে আমাকে ক্ষমা করে দিয়েছো, এতে আমি খুব খুশি। আমি আমার নামে কিচ্ছু রাখবো না। আমার হোটেলটা আমি তোমাদেরকে দিয়ে দেব। তোমরা মশাল ছোড়ো, এই প্রকৃতির অভিশাপকে পুড়িয়ে ছাই করে দাও। অশুভ শক্তিকে আর এক মুহূর্তও এই পৃথিবীতে থাকতে দেওয়া যাবে না। সে সিধু আর তার পরিবারকে গ্রাস করছে।